বাংলাদেশে অতি সংক্রামক হাম বা মিজলসের প্রকোপ দেখা দিয়েছে। শুধু চলতি মাসেই হামে 21 জন শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করিডোর থেকে শুরু করে ঢাকার সংক্রামক ব্যাধি হাসপাতালের মেঝেতে শিশুদের কান্নার শব্দ বাড়ছে। নতুন সরকারের নতুন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন দাবি করেছেন, গত 8 বছর দেশে অতি সংক্রামক হাম রোগের কোনো টিকাই দেওয়া হয়নি। এই কারণে এমনটা বিস্তার ঘটেছে, এত বেশি শিশু মারা যাচ্ছে। আমাদের অনুসন্ধান বলছে স্বাস্থ্যমন্ত্রীর এই তথ্য ভুল বা মিথ্যা। হু, ইউনিসেফ ও গাভির মতো আন্তর্জাতিক সংস্থা যারা বাংলাদেশের টিকাদান কর্মসূচির পিছনে বছরের পর বছর ধরে কাজ করছে, তাদের দেওয়া তথ্য বলছে স্বাস্থ্যমন্ত্রী একজনের দোষ অন্যজনের উপর চাপাচ্ছেন। ভাসুরের নাম মুখে নিতে না পেরেই হয়তো তিনি উদর পিনটি বুদোর ঘাড়ে চাপাচ্ছেন। প্রশ্ন হলো, আন্তর্জাতিক সংস্থাগুলোর তথ্য অনুযায়ী 2023-24 সালে যে রাজশাহী বিভাগে 99% শিশুকে হামের টিকা দেওয়া হয়েছিল, সেই রাজশাহীতে 2 বছর পর হামের কারণে সবচেয়ে বেশি শিশু মারা যাচ্ছে কেন? অনুসন্ধানে পাওয়া তথ্য বলছে মোহাম্মদ ইউনূস আর স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম নিজেদের স্বাস্থ্য নিয়ে যত বেশি চিন্তিত ছিলেন, দেশের শিশু স্বাস্থ্য নিয়ে ততটাই উদাসীন ছিলেন। মোহাম্মদ ইউনূস ক্ষমতায় এসে কোনো ধরনের বিকল্প ব্যবস্থা না নিয়ে বন্ধ করে দিয়েছিল আওয়ামী লীগ আমলের 5ম সেক্টর প্রোগ্রাম। হঠাৎ করে সকল একটি কর্মসূচি বন্ধ হয় 2025 সাল জুড়ে। ইমিউনাইজেশন প্রোগ্রামের জন্য নিয়মিত ভ্যাকসিন ক্রয় প্রক্রিয়া বা প্রক্রিয়ামেন্ট পুরোপুরি বন্ধ হয়ে যায়। আর তাই 2025 সালেই সারা বছর ধরে দেশে ছিল টিকার হাহাকার। কি ভয়ঙ্কর পরিস্থিতি হতে পারে সে আশঙ্কার কথা আন্তর্জাতিক সংস্থাগুলো আর বিশেষজ্ঞরা চিঠি দিয়ে জানিয়েছিল। কিন্তু ইউনূস সরকার হামের টিকা কেনার চেয়ে রোড শো আর ড্রোন শোর জন্য খরচে বেশি মগ্ন ছিল। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। প্রতিদিন শত শত শিশু এখন হাম নিয়ে দেশের অনেক হাসপাতালে ভর্তি হচ্ছে। এসব হাসপাতালের অনেকগুলোতে আবার আইসিইউতে বেড নেই, ভেন্টিলেটরের জন্য চলছে হাহাকার। মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালে 107 শয্যার বিপরীতে 117 জন রোগী ভর্তি ছিল এক শনিবারই। সারা দেশে হামের প্রকোপ যখন এতটা বাড়ছে, তখন স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন অভিযোগ করেছেন, গত 8 বছর বাংলাদেশে অতি সংক্রামক রোগ হামের কোনো টিকাই দেওয়া হয়নি। 29শে মার্চ ঢাকার পূর্বাচলে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে আন্তর্জাতিক ওষুধ শিল্প মেলার উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এই অভিযোগ করেন। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, মিজলস বা হামের রোগী অনেক বেড়েছে। 8 বছর আগে মিজলসের ভ্যাকসিন দেওয়া হয়েছে, এরপর গভর্নমেন্ট কোনো ভ্যাকসিন দেয় নাই। এ কারণে সম্প্রতি হামের প্রাদুর্ভাব বাড়ছে। দর্শক, স্বাস্থ্যমন্ত্রীর এই বক্তব্যের সারমর্ম হলো 2016 সাল থেকে 2024 সাল পর্যন্ত বাংলাদেশে কোনো হামের টিকাই দেওয়া হয়নি। কিন্তু আমাদের অনুসন্ধানে পাওয়া তথ্য বলছে ভিন্ন কথা। এখানে একটি প্রশ্ন উঠে আসে, সেটি হলো, হামের মতো একটি রোগ কি তাহলে 8 বছর ঘুমিয়েছিল? 8 বছর টিকা না দেয় 9 মাস থেকে 1 বছর বয়সী শিশুদের মধ্যে রোগটি কেন শুধু এই বছরই ছড়ালো? কেন আগের বছরগুলোতে জন্ম নেওয়া শিশুদের মধ্যে এই রোগটি এতটা দেখা যায়নি? অথচ আন্তর্জাতিক সংস্থাগুলো বাংলাদেশকে টিকা দানের নায়ক হিসেবে ঘোষণা করেছিল। স্বাস্থ্যমন্ত্রী যে 8 বছরের কথা বলছেন, সেই 8 বছরের মধ্যে দেশের মানুষকে টিকা দিয়ে বাংলাদেশ আন্তর্জাতিক সুখ্যাতি কুড়িয়েছে। এই সাফল্যের স্বীকৃতি হিসেবে 2019 সালে গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিন অ্যান্ড ইমিউনাইজেশন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভ্যাকসিন হিরো হিসেবে পুরস্কৃত করেছিল। এরও আগে বাংলাদেশ 2009 ও 2012 সালে গাভি বেস্ট পারফরমেন্স পুরস্কার লাভ করেছিল। বাংলাদেশে হামের টিকাদান কর্মসূচি মূলত 2টি স্তরে পরিচালিত হয়। একটি হলো রুটিন ইমিউনাইজেশন, আরেকটি হলো সম্পূরক টিকাদান কার্যক্রম বা ক্যাম্পেইন, যাকে সংক্ষেপে বলা হয় SIA। স্বাস্থ্যমন্ত্রী 8 বছর ধরে হামের টিকা না দেওয়ার যে দাবি করেছেন, সেটি যাচাই করতে হলে আমাদের এই 2টি স্তরের উপাত্ত বিশ্লেষণ করতে হবে। চলুন প্রথমে দেখি 2015 সাল থেকে 2024 সাল পর্যন্ত রুটিন টিকাদান কর্মসূচির ডেটা কি বলে। এর জন্য দেশীয় কোনো সংস্থা নয়, একেবারে আন্তর্জাতিক সংস্থার তথ্য জেনে নেই। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু এবং ইউনিসেফের ন্যাশনাল ইমিউনাইজেশন কভারেজ এস্টিমেটস এর তথ্য অনুযায়ী বাংলাদেশে হামের প্রথম ডোজ বা MCV1 এবং দ্বিতীয় ডোজ বা MCV2 এর কভারেজ গত 1 দশকে বিশ্বের অনেক উন্নত দেশের চেয়েও
বাংলাদেশে ভালো ছিল। এই দুটি সংস্থার তথ্য বলছে 2015 থেকে 2024 সাল পর্যন্ত হামের টিকার প্রথম ডোজের কভারেজ ছিল 96 থেকে 97%, আর একই সময় দ্বিতীয় ডোজের কভারেজ ছিল 90 থেকে 93%। গাভি, যেটি আন্তর্জাতিক ভ্যাকসিন অ্যালায়েন্স বলে পরিচিত, তাদের তথ্য বলছে 2024 সালে প্রথম ডোজের কভারেজ ছিল 96%। মন্ত্রীর দাবি যে ভুল, সেটি বোঝার জন্য গাভীর এই গ্রাফটি দেখুন। এখানে পরিষ্কার দেখা যাচ্ছে হাম রুবেলার টিকাদান 2021 থেকে 2024 সাল পর্যন্ত পর্যায়ক্রমে বেড়েছে। আন্তর্জাতিক সংস্থাগুলোর তথ্য থেকে এটি স্পষ্ট, 2024 সাল পর্যন্ত রুটিন টিকাদান কর্মসূচি একদিনের জন্য বন্ধ ছিল না। শিশুদের 9 মাস বয়সে প্রথম ডোজ এবং 15 মাস বয়সে দ্বিতীয় ডোজ দেওয়ার এই প্রক্রিয়া নিয়মিতভাবে সারা দেশে প্রায় 1,20,000 টিকাদান কেন্দ্রের মাধ্যমে পরিচালিত হয়েছিল। এবার দেখি সম্পূরক টিকাদান কার্যক্রম বা এমআর ক্যাম্পেইনের তথ্য কি বলে। এমনও হতে পারে মন্ত্রী হয়তো রুটিন টিকাদান নয়, বরং বড় মাপের জাতীয় ক্যাম্পেইনের কথা বোঝাতে চেয়েছেন, কিন্তু এখানেও নথিপত্র বলছে ভিন্ন কথা। বাংলাদেশে বড় ধরনের হাম, রুবেলা আর এমআর ক্যাম্পেইন সর্বশেষ কবে হয়েছিল? অনুসন্ধানে দেখা যায় 2020 সালের 12 ডিসেম্বর থেকে 2021 সালের জানুয়ারি পর্যন্ত 6 সপ্তাহব্যাপী এক বিশাল জাতীয় ক্যাম্পেইন পরিচালিত হয়েছিল। এই ক্যাম্পেইনের লক্ষ্য ছিল 9 মাস থেকে 10 বছর বয়সী প্রায় 3,40,00,000 শিশুকে হাম, রুবেলা টিকা দেওয়া। এরও আগে 2014 সালে একটি বড় ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছিল, যেখানে 5,20,00,000 শিশুকে টিকা দেওয়া হয়েছিল। অর্থাৎ 2014 সালের পর 2020 সালে ক্যাম্পেইন হয়েছে। মন্ত্রীর বক্তব্য অনুযায়ী যদি 8 বছর টিকা না দেওয়া হতো, তবে 2020 সালের এই বিশাল কর্মযজ্ঞটি কি কাল্পনিক ছিল? তা নিশ্চয়ই নয়। দর্শক, স্বাস্থ্যমন্ত্রীর দাবির ভিত্তি খুঁজে পাওয়া না গেলে হামের প্রকোপ হঠাৎ করে বেড়ে যাওয়ায় তার যে দুশ্চিন্তা, সেটি অমূলক নয়। প্রশ্ন হলো, কেন এই প্রাদুর্ভাব? আন্তর্জাতিক সংস্থাগুলোর রিপোর্ট বলছে 2024 সাল পর্যন্ত টিকা দেওয়া এবং টিকাদান কর্মসূচি হয়েছিল। তাহলে 2026 সালে এসে কেন এই মহামারী? এখানে মন্ত্রী যেটি আড়াল করতে চেয়েছেন সেটি হলো বিগত অন্তর্বর্তী সরকারের এক চরম নির্বুদ্ধিতা। 2024 সালের আগস্ট মাসে বাংলাদেশে বড় ধরনের রাজনৈতিক পরিবর্তনের পর অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা নেয়, যার নেতা ছিলেন মোহাম্মদ ইউনূস। তার স্বাস্থ্য উপদেষ্টা ছিলেন গ্রামীণ ব্যাংকের তার এক সময়কার সহকর্মী নূরজাহান বেগম। অনুসন্ধানে দেখা গেছে ইউনূস সরকার দায়িত্ব নেওয়ার পর স্বাস্থ্য খাতের আগের দীর্ঘমেয়াদী পরিকল্পনাগুলো পুনর্মূল্যায়নের সিদ্ধান্ত নেয়। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল পঞ্চম সেক্টর প্রোগ্রাম থেকে বেরিয়ে আসার পরিকল্পনা। হঠাৎ করে বিকল্প কোনো ব্যবস্থা না নিয়ে এই নীতিগত পরিবর্তনের ফলে 2025 সাল জুড়ে ইমিউনাইজেশন প্রোগ্রামের জন্য নিয়মিত ভ্যাকসিন ক্রয় প্রক্রিয়া বা প্রকিউরমেন্ট পুরোপুরি বন্ধ হয়ে যায়। স্বাস্থ্য অধিদপ্তর বা জিজিএইচ এর ইপিআই শাখার একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন 2025 সালের প্রথম ভাগ থেকে হাম, রুবেলা ভ্যাকসিনের মজুদ কমতে শুরু করেছিল। বছরের মাঝামাঝি সময় এসে কেন্দ্রীয় ঔষধাগারে ভ্যাকসিনের মজুদ প্রায় শূন্যে নেমে আসে। দর্শক, আন্তর্জাতিক সংস্থাগুলোর ডেটা বিশ্লেষণ করলে সহজেই বোঝা যায় টিকা নিয়ে সংকটটা আসলে শুরু হয়েছিল 2024 সালের শেষার্ধে এবং 2025 সাল জুড়ে। 2025 সালে টিকার সরবরাহ চেইন প্রায় 10 মাস ধরে অচল ছিল। টিকাদান কর্মসূচির প্রকৃত অবস্থা বুঝতে কেবল কভারেজ রিপোর্টই যথেষ্ট নয়, আমাদের দেখতে হবে ভ্যালিড ডোজ এবং ড্রপ আউট রেট। 2023 সালের রুটিন ইপিআই কভারেজ ইভ্যালুয়েশন সার্ভে বা সিইএস অনুযায়ী বাংলাদেশের সামগ্রিক চিত্র ছিল অত্যন্ত আশাব্যঞ্জক। দর্শক, এই টেবিলটি খেয়াল করে দেখুন। এখানে দেখা যাচ্ছে রাজশাহী সিটি কর্পোরেশন 2023 সাল পর্যন্ত শ্রেষ্ঠ পারফর্মার ছিল। ইমিউনাইজেশন ইকুইটি ইন বাংলাদেশের তথ্য অনুযায়ী এই সাফল্যের হার ছিল 99.8%। কিন্তু 2026 সালে এসে এই রাজশাহীতে সবচেয়ে বেশি শিশুর মৃত্যু হচ্ছে হামের কারণে। দৈনিক প্রথম আলোর খবরে বলা হয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহায়তায় গত 18 মার্চ রাজশাহী বিভাগের 153 জন সন্দেহজনক রোগীর নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় 44 জন রোগী শনাক্ত হয়। রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ হাসপাতালে 140 জন রোগী ভর্তি হয়েছিল। এবছর রাজশাহী মেডিকেলে 12 জন এবং চাঁপাইনবাবগঞ্জে 3 জন শিশুর মৃত্যু হয়েছে। 2024 সালে যে বিভাগটি হামের কারণে শিশু মরেনি একটিও, সেই বিভাগে কেন 2 বছরে এসে একসাথে এত শিশু মৃত্যুর ঘটনা ঘটছে? এর কারণ হলো গত 2 বছরের সরবরাহ চেইন ভেঙে পড়ায় রাজশাহীর মতো
উচ্চ কভারেজ এলাকাগুলো সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়েছে, কারণ সেখানে বিপুল সংখ্যক শিশু একযোগে টিকা থেকে বঞ্চিত হয়েছে। অথচ মন্ত্রী বলেছেন গত ৮ বছর টিকাই দেওয়া হয়নি। তাহলে ২০২৩ সালে রাজশাহীতে এত হাম মুক্ত জেলা ছিল কিভাবে? দর্শক, ইউনূস সরকার যে হামের টিকাদান নিয়ে নয়-ছয় করছিল, তার জন্য ইউনিসেফ সতর্ক করেছিল। সংস্থাটি গত বছর ২৮ এপ্রিল প্রেস রিলিজ দিয়ে জানিয়েছিল দেশের ৫ লাখ শিশুকে টিকা দেওয়া হয়নি। ইউনূস সরকারের ভুল সিদ্ধান্তের কারণে মারাত্মক টিকার সংকট ২০২৫ সালে যে ছড়িয়ে পড়েছিল তার প্রমাণ পাওয়া যায় গণমাধ্যমগুলোর তখনকার খবরে। গত বছরের ১২ সেপ্টেম্বর বিবিসি বাংলার খবরের শিরোনাম ছিল বাংলাদেশে টিকার ঘাটতি, বিভিন্ন জেলায় শিশুদের টিকাদান কর্মসূচি বিঘ্নিত। তারও আগে ১০ জানুয়ারিতে দৈনিক সমকালের শিরোনাম ছিল টিকার সংকটে উদ্বিগ্ন অভিভাবক। একই বছরের ৯ মার্চ গণমাধ্যমের হেডলাইন হয় ৩০ জেলায় শিশুর টিকা সংকট। ২০২৪ সালের ১০ ডিসেম্বর বণিক বার্তার শিরোনাম ছিল কুষ্টিয়ায় শিশুদের টিকা সংকট চরমে। এমনকি শিশুদের টিকা কার্ড ছাপাতেও ইউনূস সরকারের অনাগ্রহ ছিল। শুধু তাই নয়, ইউনূস সরকারের স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম টিকাদান কর্মসূচির মাঠ পর্যায়ের কর্মীদেরও ছাঁটাই করা শুরু করেন। বাংলাদেশের টিকাদান কর্মসূচির সাফল্যের মূল কারিগর ছিলেন মাঠ পর্যায়ের স্বাস্থ্যকর্মীরা, কিন্তু অনুসন্ধানে দেখা গেছে ইপিআই এর মাঠ পর্যায়ের বর্তমানে প্রায় ৩০ থেকে ৩৫% পদ শূন্য রয়েছে। তার মানে হলো ইউনূস সরকার আমলে ড্রপ আউটের হার বেড়েছিল ব্যাপকভাবে। এর মধ্যে নতুন আরেকটি জটিলতা দেখা দিয়েছে, যেটি নিয়ে বিশেষজ্ঞরা বিগত অন্তর্বর্তী সরকারকে সতর্ক করলেও তখনকার স্বাস্থ্য উপদেষ্টা নিজের স্বাস্থ্য নিয়ে বেশি সচেতন ছিলেন। ২০২৬ সালের প্রাদুর্ভাবের সবচেয়ে উদ্বেগের দিক হলো অনেক শিশু ৯ মাস পূর্ণ হওয়ার আগেই হামে আক্রান্ত হচ্ছে। চিকিৎসা বিজ্ঞানের প্রথাগত ধারণা অনুযায়ী ৯ মাস পর্যন্ত শিশুর শরীরে মায়ের কাছ থেকে আসা রোগ প্রতিরোধ ক্ষমতা বা অ্যান্টিবডি থাকে, যার ফলে এর আগে সাধারণত হামের টিকা দেওয়া হয় না। কিন্তু চিকিৎসকরা বর্তমানে ৬ বা ৭ মাস বয়সী শিশুদের মধ্যে মারাত্মক হামের সংক্রমণ দেখছেন। এ নিয়ে ১.৫ বছর আগে বিশেষজ্ঞরা মোহাম্মদ ইউনূসের সেই স্বাস্থ্য উপদেষ্টাকে সতর্ক করে পরামর্শ দিয়েছিলেন। বিশেষজ্ঞরা সরকারকে এ বিষয়ে গবেষণার পরামর্শ দিয়েছিলেন ১.৫ বছর আগে, কিন্তু কোনো উদ্যোগ নেওয়া হয়নি। দর্শক, টিকাদান কর্মসূচিতে বিগত অন্তর্বর্তী সরকার অবহেলার কারণে আন্তর্জাতিক সংস্থাগুলো ছিল বিরক্ত। বাংলাদেশের টিকাদান কর্মসূচির সাফল্যের পেছনে বড় অবদান রয়েছে গাভি, যাকে বলা হয় দ্য ভ্যাকসিন অ্যালায়েন্স। ২০০১ সাল থেকে গাভি বাংলাদেশে $২.২ বিলিয়ন বেশি বিনিয়োগ করেছে। তবে বাংলাদেশ এখন গাভী সহায়তা থেকে বেরিয়ে আসার পথে রয়েছে। ২০২০ সালে বাংলাদেশ তার মোট ভ্যাকসিন খরচের ৩৯% বহন করত, যা ২০২২ সালে আরো বেড়েছে। কিন্তু তখন টিকাদান কর্মসূচি বন্ধ হয়নি। ২০৩০ সালের মধ্যে বাংলাদেশ সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে ভ্যাকসিন কেনার কথা। এই ট্রানজিশন পিরিয়ডে গাভীর অনুদানের টিকার পরিমাণ কমছে এবং বাংলাদেশের নিজস্ব বাজেট বরাদ্দের পরিমাণ বাড়ছে। কিন্তু ২০২৪ সালের পরবর্তী রাজনৈতিক অস্থিতিশীলতায় এই বাজেট বরাদ্দ এবং সরাসরি ক্রয় পদ্ধতি নিয়ে আমলাতান্ত্রিক জটিলতা তৈরি হয়। আর তাতে ২০২৫ সালে গাভী নিজেকে গুটিয়ে নেয়। স্বাস্থ্যমন্ত্রী এখন যে ৬০৪ কোটি টাকা বরাদ্দের কথা বলছেন, তা মূলত ২০২৫ সালের বকেয়া চাহিদা মেটানোর একটি জরুরি পদক্ষেপ। বিশ্লেষকরা মনে করেন বাংলাদেশের হামের এখন যে প্রাদুর্ভাব, সেটি কোনো দৈব ঘটনা নয়, বরং এটি হলো ইউনূস সরকারের অনেক অবদানের মধ্যে একটি বড় অবদান, যাকে আপনি বলতে পারেন ম্যান মেড ডিজাস্টার বা মানব সৃষ্ট বিপর্যয়। স্বাস্থ্যমন্ত্রী গত ৮ বছর টিকা দেওয়া হয়নি বলে যে দাবি করেছেন, তা কেবল ভুলই নয়, বরং এটি একটি ভয়ানক অপতথ্য। প্রকৃত বাস্তবতা হলো বিগত ১৫ বছরে গড়ে ওঠা একটি শক্তিশালী টিকাদান কাঠামো গত ১৮ মাসে সঠিক তদারকি, সময়মতো বাজেট বরাদ্দ এবং প্রশাসনিক ধারাবাহিকতা বজায় রাখতে না পারার কারণে ভেঙে পড়েছে। ২০২৫ সালের সরবরাহ সংকটই ২০২৬ সালের এই শিশুদের মৃত্যুর জন্য দায়ী। এখন এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে।